রাত কয়টা বাজে? মানে কি মানে? কুত্তা, রাত 12:30 বাজে। তোর জন্য প্রতিদিন আমি তাড়াতাড়ি ঘুমাতে পারি না। রাত করে বাসায় ফিরিস আর অপেক্ষায় থাকতে হয় আমার। নিজে তো সারাদিন খাস আর ঘোরাঘুরি করিস, কোনো কাজ নেই। কিন্তু আমার তো আছে। সকালে উঠে কোচিংয়ে যেতে হয়, তারপর কলেজ, যার জন্য তাড়াতাড়ি ঘুমাতে হয়। কিন্তু তোর জন্য সেটা পারি না। আজকেই লাস্ট। এরপর থেকে 11টার পর আসলে আমি আর দরজা খুলে দিব না, বলে দিলাম। আমি তোর চাকর না যে তোর কাজ করব। যদি এতই রাত করে আসতে ইচ্ছে হয় তাহলে বিয়ে করে ঘরে বউ আন, সে এসে দরজা খুলে দেবে। তারপরও আমি পারবো না। কথাগুলো বলেই আসফি রুমে চলে গেল। আসফি আমার ছোট বোন, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে। এতক্ষণ কি হলো বুঝতে পারছেন না তো? আচ্ছা, বুঝিয়ে বলছি। আমি আকাশ, অনার্স শেষ বর্ষে পড়াশোনা করি। সারাদিন কোনো কাজ নেই, শুধুমাত্র ঘোরাঘুরি আর আড্ডা দেওয়া ছাড়া। বাবা ব্যবসা দেখাশোনা করেন, আমিও মাঝে মাঝে সেখানে বসি। বাবা প্রায়ই বলেন পুরোপুরি দায়িত্ব নিতে, কিন্তু আমি ইচ্ছে করেই নেই না, কারণ আমি চাই নিজে একটা কিছু করতে। প্রতিদিন রাতে বাসায় আসতে দেরি হয়ে যায়। ভাবছেন কি এমন কাজ করি যে দেরি হয়ে যায়? আসলে তেমন কোনো কাজ না, বন্ধুদের সাথে বসে গেম খেলি, আড্ডা দেই, এসবের কারণেই রাতে বাসায় দেরি করে ফিরি। আর যার জন্য জেগে থাকতে হয় আসফিকে। বাবা মা ঘুমিয়ে পড়েন তাড়াতাড়ি, আর এই দেরি করে ফিরা নিয়েই প্রায়ই বাসায় ঝামেলা হয়। বাবা মা প্রায়ই নানান ধরনের কথা শোনান, কিন্তু আমি সেদিকে কোনো কান দেই না। আর আজকে আসফি যা বলল এটাও তার প্রতিদিনের ডায়লগ। মানে প্রতিদিন এই একই কথা বলবে, কিন্তু ঠিকই দরজা খুলে দিবে। রুমে এসে ফ্রেশ হয়ে বের হলাম, অমনি দরজায় টোকা পড়ল। কে এসেছে তা আমার অজানা নয়। আমি দরজাটা খুলে দিলাম। এই নে গিল। খাবার দিস ভালো কথা, কিন্তু একটু সুন্দরভাবেও তো বলা যায়। এইভাবে দিলে তো খেয়েও হজম হয় না। তোর কপাল ভালো যে খাবার পাস, নয়তো না খেয়েই মরতি। আবার আসছে বড় বড় কথা বলতে। কুত্তাকে যা দেই না কেন ঠিকই গিলবে। বল বল, বিয়েটা করে নেই একবার, তখন আর তোর এইরকম তেতো কথা শোনা লাগবে না। শখ কত বলি, বোন বলেই দয়া মায়া করে খাবার দেই। বউ হলে এমন দেরি করে আসলে ঝাড়ু দিয়ে পিটাবে। সেইটা দেখা যাবে, এখন যা এখান থেকে, বলেই আমি দরজাটা লাগিয়ে দিলাম। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভার্সিটিতে গিয়ে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় শাওন এসে বলল, এই আকাশ, একটু ওইদিকে চল তো। এই রোদের মাঝে যেতে একদম ইচ্ছে করছে না। কি হয়েছে এখানেই বল। আরে বেটা, ওইদিকে দেখলাম জুনিয়র একটা মেয়েকে কিছু পোলাপাইন বিরক্ত করছে। তো তুই সেইটা দেখে আবার আমাকে এসে বলছিস কেন? তুই নিজেই তো পারিস হ্যান্ডেল করতে। আরে ভাই, অনেকগুলো পোলাপান, আর এগুলো একটাও ভার্সিটির না, আর তোর দামটাই আলাদা। আমি বললে ওইগুলো শুনবে না, কিন্তু তুই বললে ঠিকই শুনবে। আমি উঠে সেদিকে গেলাম। গিয়ে দেখি একটা জুনিয়র মেয়ে, সম্ভবত ইন্টার ফার্স্ট কিংবা সেকেন্ড ইয়ারে পড়ে। কিছু ছেলেপেলে দাঁড়িয়ে ডিস্টার্ব করছে। আমি আর তাও এবং আরও কয়েকজন মিলে সবগুলোরে ইচ্ছে মতো ধোলাই দিলাম। সবগুলো ভয়ে পালালো। তারপর আমি সেই মেয়েটার দিকে তাকালাম। মেয়েটা ভয়ে জড়সড় হয়ে আছে, চোখ একদম ভেজা। আমি মেয়েটার দিকে এগিয়ে যেতেই আসফি এসে মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে নীলিমা, তুই এখানে দাঁড়িয়েছিস কেন? আর এভাবে কাঁদছিস কেন? তুই ওকে চিনিস? হ্যাঁ, ও হচ্ছে নীলিমা, আমার বেস্ট ফ্রেন্ড। কি হয়েছে ওর, এভাবে কাঁদছে কেন? তেমন কিছু না, বাইরের কিছু ছেলে পেলে ভার্সিটিতে ঢুকে ওকে ডিস্টার্ব করে, সেই কারণেই ভয় পেয়ে গেছে। কি, ওদের এত বড় সাহস যে ভার্সিটিতে ঢুকে ইফটেজিং করে? কই ওইগুলা? সবগুলো পালিয়েছে, ইচ্ছে মতো ধোলাই দিয়েছি, আর আসার সাহস পাবে না। ভালো করেছ। আর কাঁদিস না নীলিমা,
ওইগুলো আর সাহস পাবে না। নীলিমা চোখ মুছল। মেয়েটা দেখতে খুবই ইনোসেন্ট স্বভাবের, অল্পতেই কাদার অভ্যাস সেটা দেখেই বোঝা যাচ্ছে। নীলিমা চোখ মুছে আসফিকে উদ্দেশ্য করে বলল, ওনারা না আসলে যে কি হতো। ওনারা কে আসফি? ও হচ্ছে আকাশ, আমার ভাই, আর ওরা হচ্ছে ভাইয়ের বন্ধু। ও আচ্ছা, আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না। আজ পর্যন্ত কারো সাহস হয়নি এই ভার্সিটির মেয়েদের দিকে চোখ তুলে তাকানোর, কিন্তু ওরা কিভাবে সেটা করতে সাহস পেল সেইটা অবশ্য আমরা দেখে নিব। তাই আর ভয় পাওয়ার কিছু নেই। এছাড়াও যদি বাহিরের কেউ আর এমন ডিস্টার্ব করে তাহলে অবশ্যই আমাকে কিংবা এই যে যারা আছে তাদেরকে জানাবে। অবশ্যই তারা সেইটা দেখবে। আচ্ছা ভাইয়া। এখন ক্লাসে যাও তোমরা। আসফি আর নীলিমা চলে গেল। আমি আবারও এসে ক্যাম্পাসে আড্ডা দিতে লাগলাম। এভাবে কেটে গেল কিছুদিন। একদিন বাসায় বসে গেম খেলছিলাম, এমন সময় দরজায় কলিং বেল পড়ল, কিন্তু কেউই খুলছে না। তাই আমি বাধ্য হয়ে খুলে দেখি নীলিমা এসেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আসফি কি বাসায় আছে? হ্যাঁ, ওর রুমে গেলে পাবে। নীলিমা সাইড কাটিয়ে ওপরে আসফির রুমে চলে গেল। মেয়েটার মুখে আলাদা একটা মায়া কাজ করে। বুঝি না সেটা কি শুধু আমি খেয়াল করি নাকি সবাই। ধুর, উল্টাপাল্টা কি ভাবছি। আমি আবার এসে সোফায় শুয়ে গেমে মনোযোগ দিলাম। নীলিমা কিছুক্ষণ পর পর রুম থেকে বারান্দায় আসছে, আবার রুমে চলে যাচ্ছে। আমি নিচ থেকে বিষয়টি স্পষ্ট লক্ষ্য করলাম, কিন্তু কিছুই বললাম না। এভাবে মাঝে মাঝেই নীলিমা আমাদের বাসায় আসতো। আমি যতই চাইতাম ওর সাথে দূরত্ব রাখতে, কিন্তু ততই যেন সে কাছে আসার চেষ্টা করে, এইটা ওইটা জিজ্ঞেস করে আমাকে কথা বলাবে। আমি অবশ্য বিষয়টি নর্মালভাবেই নেই। একদিন বিকেলে আসফি গেল নীলিমাদের বাসায়। কি রে, আজকে তো তাড়াহুড়ো করে ডাকলি যে? এমনি। কি এমনি? সকালেই তো কলেজে দেখা হলো, তাহলে এখন আবার কেন? আসলে তোকে দেখতে খুব ইচ্ছে করছিল। ডাল মে কুছ কালা হে। এত ভালোবাসা কবে থেকে উতলায় পড়লো তোর আমার জন্য? এমনভাবে কেন বলছিস? আমি কি তোকে ভালোবাসি না? তুই তো আমার সুইট বেবি, তোকে ভালো না বাসলে কাকে বাসবো? দেখ নীলিমা, একদম আমার সাথে ফ্লার্টিং করার চেষ্টা করবে না। তোকে আমি হাড়ে হাড়ে চিনি। নিশ্চয়ই কোনো কুমতলব আছে, তাই চুপচাপ বলে ফেল। তুইও না বলছি। এই তো লাইনে এসেছো বাচ্চা, তা বলে ফেলো, কি আকাম করছো? আজব আকাম হতে যাবে কেন? দেখ, তোকে আমার থেকে ভালো আর কেউ চেনে না, ওকে? তুই সবার কাছে ইনোসেন্ট হলেও আমি জানি তুই আসলে কি। হয়েছে তোর জ্যোতিষী করা? এবার বল। আসলে আমি না কি একটা ছেলেকে পছন্দ করি। কি কি শুনিনি, আবার বলতো। উফ, তুইও না। আমি একটা ছেলেকে পছন্দ করি মানে ভালোবাসি। এ আমি কি শুনছি? ভূতের মুখে রাম রাম। নীলিমা জাহান একটা ছেলেকে ভালোবাসে? ও মাই গড, এই দিনটা তাহলে দেখতে পেলাম। দেখ, তুই আবার ফাজলামো শুরু করেছিস। আচ্ছা আচ্ছা, সরি, এবার সিরিয়াস। তা কে সেই ছেলে? আগে বলিসনি কেন? ছেলে তোর পরিচিতই। আমার পরিচিত? কিন্তু আমি তো কোনো ছেলের সাথেই কথা বলি না। ক্লাস বল, ক্লাসের বাইরে বল, তুইও তো বলিস না। কে সেই ছেলে? বলবো? আসফি বলল, হ্যাঁ বল। তুই রাগ করবি না তো? আজব, আমি কেন রাগ করতে যাব? না, আগে কথা দে, শোনার পর রাগ করবি না, আর করলেও বন্ধুত্ব শেষ করবি না।
দেখ আসফি, আমার কাছে সবচেয়ে বেশি তুই গুরুত্বপূর্ণ, তারপর বাকি কিছু। তাই যদি শুনে তোর খারাপ লাগে সোজাসাপটা বলে দিস, আমি উত্তরে কিছুই বলবো না। তারপরও প্লিজ বন্ধুত্ব নষ্ট করিস না। আরে আরে, তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা সোজাসুজি বল, কে ছেলেটা? তোর ভাই। কি? আকাশ ভাইয়া? হুম। এভাবে হাসছিস কেন? তো হাসবো না? এই কথাটা বলার জন্য তুই এত ইতিহাস শোনালি আমায়? আল্লাহ, আমি তো ভেবেছিলাম কি নাকি। আসফি, আমি কিন্তু সিরিয়াস। তা কবে থেকে তুই আমার ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিস? সেই প্রথম যেদিন ভার্সিটিতে দেখেছিলাম সেদিন থেকেই। আসফি, তুই তো জানিস আমি এর আগে কখনো প্রেম করিনি, এমনকি কোনো ছেলের সাথে কথাও বলিনি। কিন্তু তোর ভাইকে দেখার পর থেকে যেন আমি কেমন হয়ে গেছি, সারাক্ষণ শুধু ওনার কথাই মাথায় ঘুরপাক খায়। আচ্ছা সেসব না হয় বুঝলাম, তলে তলে টেম্পু চালাও, কিন্তু ভাইয়াও কি তোকে পছন্দ করে? জানি না, তার জন্যেই তো তোকে বললাম। আমাকে বলে কি হবে? আমি কি করব? জানি না, শুধু এতটুকু জানি আমার তোর ভাইকেই লাগবে। এখন তুই বাকি সব ব্যবস্থা কর। করলে আমার কি লাভ? তুই এখানে তোর লাভ ক্ষতি খুঁজছিস হারামি? অবশ্যই, এই আসফি কখনো বিনা লাভে কাজ করে না। আমার মতো কিউট ভালো একটা মেয়ে তোর ভাবি হবে, সেইটা কি তোর জন্য ভালো না? ভালো না ছাই, তোকে আমার ভাইয়ের বউ বানালে সারাটা জীবন আমাকে কাঁদতে হবে। এভাবে বলতে পারলি? হয়েছে, আর ঢং করতে হবে না। দেখ, এখন সোজাসাপটাভাবে বলছি, প্রথম এখানে অনেক ঝামেলা আছে। কি ঝামেলা? আমি কি দেখতে সুন্দর না? তোর ভাইয়ের সাথে কি আমাকে মানাবে না? একটা জোতার বাড়ি দেব হারামি, আমি একবারও সেটা বলছি? তাহলে কি ঝামেলা? শোন তাহলে, প্রথমত ভাইয়া এসব প্রেম টেম কখনোই করবে না, কারণ এসব ভাইয়ার পছন্দ না। তার একটাই ইচ্ছে, সোজা বিয়ে করবে। দ্বিতীয়, সত্যি বলতে গেলে আম্মুরও তোকে খুব পছন্দ, ইভেন আমাকে বলেও ছিলেন এসব বিয়ের ব্যাপারে, কিন্তু আমি এগুনি। তুই কি না কি ভাববি, কিন্তু এখন তো দেখছি তুই নিজেও রাজি। কি আন্টিও চান? হায় কি ভাগ্য আমার, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। থামো থামো, এত খুশি হইও না, এখনো আরও বাকি আছে। আচ্ছা বল। শেষমেশ সমস্যা হচ্ছে, কিছুদিন পর ভাইয়ের ফাইনাল এক্সাম, তারপরেই ভাইয়া বাবার ব্যবসা দেখাশোনা করবে, কারণ বাবা চায় না ভাইয়া চাকরির এসব কিছু করুক, কিন্তু ভাইয়া সেটা চায় না। ভাইয়ার ইচ্ছে পড়াশোনা শেষ করে নিজে একটা কিছু করবে, তারপর আসবে এসব বিয়ে শাদির কথা। আর আমার জানা মতে ভাইয়াও তোকে পছন্দ করে, কিন্তু সেটা প্রকাশ করে না। না বললেও আমি ঠিকই বুঝতে পারি, কারণ আমি সেই ছোটোবেলা থেকে ভাইয়াকে দেখে আসছি। তার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই আমি বুঝতে পারি। তো এখন তুই কি বলতে চাস? আমি বলতে চাচ্ছি তোকে অপেক্ষা করতে হবে, আর আমি এখন থেকে বাবা মায়ের সাথে এই বিষয়ে কথা বলবো। ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক হবে। আর ভাইয়া পড়াশোনা শেষ করে কিছু একটা করুক, তারপর তোর বাসায় প্রস্তাব নিয়ে আসবো। বাহ, খুব দারুণ আইডিয়া তো। এতদিনে ভালো কিছু চিন্তা করলি, আমি অপেক্ষা করতে রাজি আছি। তাহলে তো হলোই। কিন্তু এর ভেতরে কি আমাদের মাঝে কোনো কথা হবে না? না, সোজা বিয়ের পর কথা বইল বেবি। আর আমি তো আছি, সব ব্যবস্থা তো আমি করব। তুমি শুধু কবুল বলে সোজা বাসর ঘরে চলে যাবা। ধ্যাত, তুইও না, যা। তো এই ছিল আসফি আর নীলিমার কথাবার্তা। এবার আসুন আমি বলা শুরু করি। দেখতে দেখতে শেষ হয়ে গেল ফাইনাল এক্সাম, রেজাল্টও দিয়ে দিল, গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। আর এগোনোর ইচ্ছে নেই, যা হয়েছে তাই আমার জন্য যথেষ্ট। এদিকে বাবা প্রতিনিয়ত প্যারা দিচ্ছেন ওনার ব্যবসায় বসতে, কিন্তু আমি বলেছি
আমি নিজে কিছু করতে চাই। এই নিয়ে প্রায় বাবার সাথে আমার কথা কাটাকাটি হয়। ব্যবসার জন্য বাসায় টাকা চাইতেও বাবা সরাসরি মানা করে দিলেন, কিন্তু মা বাবাকে বুঝিয়ে সুঝিয়ে টাকা ম্যানেজ করে দিলেন। আসলে বাবারা ওপরে যতই কঠোর হোক না কেন, ভেতরে ঠিকই তারা নরম। প্রত্যেকটা বাবাই চান তার সন্তান যেন অনেক বড় কিছু হয়। বাবা টাকা দিয়ে শর্ত দিলেন, এই টাকা দিয়ে কিছু না হলে উনি আর কোনো টাকা বা সাহায্য করবেন না। আমিও সাহস করে নিলাম, ইনশাল্লাহ আমি পারবো। তবে প্রথমেই একা কিছু করা সম্ভব নয়। সাথে পার্টনার হিসেবে নিলাম শাওনকে। শাওন খুবই ভালো এবং বিশ্বস্ত একটা ছেলে। দুই বন্ধু মিলে নতুন বিজনেস শুরু করলাম। প্রথম দিকে অনেকটাই খারাপ যায় ব্যবসা, কিন্তু পরবর্তীতে দুজনেই প্রচুর পরিশ্রম করি, যার জন্য ধীরে ধীরে ব্যবসাটা ভালোর দিকে এগোয়। অতঃপর কেটে গেল একটা বছর। এই একটা বছরে কত ঝড় তুফান সামলাতে হয়েছে সেটা কেবল আমিই জানি। আলহামদুলিল্লাহ, আজ আমি সফল। শাওন এবং আমি আলাদা হয়ে গিয়েছি। দুজনেই নিজের মতো করে যে যার ব্যবসা চালাচ্ছি। আমাদের মাঝে কোনো প্রকার ঝামেলা হয়নি। দুজনের ভবিষ্যতের কথা ভেবেই আলাদা হওয়া। কিন্তু অনেক দিন হলো শাওন বিয়ে করেছে। এদিকে আমাকেও বাসা থেকে বিয়ের জন্য প্যারা দিচ্ছে, কিন্তু আমি এড়িয়ে যাচ্ছি। একদিন সন্ধ্যায় আসফি আমার রুমে এলো। ভাই, আসবো? আই। কি করছিস? এই তো কিছু না। তুই কি করছিস? তোর সাথে তো কথাই বলতে পারি না, এত কাজে চাপ। পড়াশোনা করছিস তো ঠিকমতো? হ্যাঁ, করছি। এখন শোনো, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আমার সাথে কি গুরুত্বপূর্ণ কথা? তুমি তো বাবা মায়ের কথা শুনছো না, তাই আমি বাধ্য হয়ে আসলাম। বুঝেছি, বিয়ের কথা, তাই তো? হ্যাঁ। উফ, তোরা সবাই কি শুরু করলি বলতো? সবেমাত্র নিজের পায়ে দাঁড়িয়েছি, আর তোরা এখনই শুরু করে দিলি? তো কি করব? বয়স কি কম হয়েছে তোমার? আচ্ছা, তোমার কথা না হয় বাদে দিলাম, মায়ের কথা ভাবো। একা একা সব কাজ করেন। একা একা কোথায়? তুইও তো করিস, আবার কাজের লোকও আছে। হ্যাঁ জানি। দেখ ভাইয়া, আমি আর কিছু শুনতে চাই না। তুই বিয়ে করবি কি না বল। আচ্ছা করব, আরও কিছুদিন যাক। কিছুদিন না। আরে, মেয়ে দেখতে দেখতেও তো সময় লাগবে নাকি? মেয়ে আমাদের দেখা আছে অলরেডি। বলিস কি? আমি তো কিছুই জানি না। কে সে? শুনবি? বল। নীলিমা। আসফির মুখে নীলিমার নামটা শুনে একটু চমকে গেলাম। আবারও সেই অনুভূতি কাজ করা শুরু করলো। সত্যি বলতে আমিও নীলিমাকে পছন্দ করি, তবে বোনের বান্ধবী লাগে বলে ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। যদি আসফি শুনে কষ্ট পায় কিংবা নীলিমার সাথে যদি এ নিয়ে তার কোনো ঝামেলা হয়, তবে সারা জীবন আমি এর দায়ী হয়ে থাকব। এসব ভেবেই নিজের অনুভূতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু আজকে নীলিমার কথা শুনে আবারও সেই অনুভূতিগুলো ফিরে আসতে লাগলো। আমাকে এভাবে চুপ থাকতে দেখে আসফি আবারও বলল, কি রে, কি হলো? এভাবে চুপ করে আছিস কেন? না চুপ না, বল। আমি আবার কি বলবো? যা বলার তো বলে দিয়েছি। মানে এসব কি বলছিস? কেন, কি হয়েছে? নীলিমা কি দেখতে খারাপ নাকি অন্য কিছু? না, আমি সেটা বলিনি। তাহলে বলো, নীলিমাকে তোমার পছন্দ? জানি না, সর এখান থেকে, আমার মাথা খাস না। বুঝেছি বুঝেছি। আমি মাকে গিয়ে বলছি বিয়ের ফুল ফুটাতে। একটা থাপ্পড় দিব ফাজিল, অনেক বেড়ে গেছিস তুই। বার তো তোমার এবার কমবে, সেই ব্যবস্থাই করছি। এটা বলেই আসফি রুম থেকে দৌড়ে চলে গেল। আমি আগের মতোই শুয়ে রইলাম, ভাবতে লাগলাম কি হলো এটা, আর সামনে কি হবে। হঠাৎ মুখে এক চিলতে লজ্জা মিশ্রিত হাসি ফুটে উঠল। বিয়ের কথা শুনলে হয়তো এমনই হয়। অতপর কিছুদিন পর আসফি এসে বলল, এই ভাইয়া,
আজকে বিকেলে তাড়াতাড়ি আসিস তো। কেন? মা বাবা বলেছে বিকেলে নীলিমাদের বাসায় যাবে। তো তোরা যা। তোকেও যেতে হবে। আমি গিয়ে কি করব? তোরা গেলেই তো হয়। উফ, বেশি কথা বলিস তুই। যেইটা বলছি ওইটা কর। বিকেলে ঠিক সময় চলে আসিস, নাইলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। অতঃপর বিকেলে আমরা নীলিমাদের বাসায় গেলাম। আজকে হয়তো বিয়ের তারিখ, এসব কিছু ঠিক হবে। আমি সঠিক জানি না এসব ব্যাপারে, কিছু জিজ্ঞেস করিনি লজ্জায়, কিন্তু স্পষ্ট বুঝতে পারছি এমন কিছুই হবে। নীলিমার বাবা মায়ের সাথে কথা হয়েছে এসব ব্যাপারে অনেক আগেই। বাবা মা নিজে এসে কথা বলেছেন এবং প্রস্তাব দিয়েছেন। ওনারা এক কথায় রাজি হয়ে যান। আর আজকে তাই আবার আসা। আমি এর আগে কখনো আসিনি, এমনকি নীলিমার সাথে এসব বিষয়ে এখন পর্যন্ত আমার কোনো কথা হয়নি। আমিও জানি সে আমাকে পছন্দ করে, কারণ তার চোখে আমি স্পষ্ট অন্য কিছু দেখতে পেয়েছিলাম। কিন্তু পরিস্থিতির কথা ভেবে দুজনেই চুপ থেকেছে। সোফায় বসে আছি, পাশে বাবা মা কথা বলছেন নীলিমার বাবা মায়ের সঙ্গে। একটু পর আসফি নীলিমাকে সাথে করে নিয়ে আসলো, তারপর আমার পাশে এনে বসালো। আমি তো ঘেমে পুরো একাকার, হৃদয়ের স্পন্দন যেন বেড়েই চলেছে। নীলিমা একটা নীল রঙের শাড়ি পরেছে, যার জন্য আমি আরও শেষ হয়ে যাচ্ছি। ওর দিকে তাকাবার সাহসটুকু পাচ্ছি না। একটু পর আমাদের দুজনের কাছে দুটো আংটি দিয়ে বলা হলো পরিয়ে দিতে। আমি কাঁপা কাঁপা হাতে নীলিমাকে আংটিটা পরিয়ে দিলাম। নীলিমা আমার এমন অবস্থা দেখে মিটিমিটি হাসছে, যা দেখে আমি আরও নার্ভাস হয়ে যাচ্ছি। তারপর নীলিমা আমাকে আংটি পরিয়ে দিল। অতঃপর আমাদের এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হলো। বিয়ে ঠিক হলো 1 মাস পর। এরপর থেকে নীলিমার সাথে টুকটাক কথা বলা শুরু হলো। এটা অবশ্য আসফিই শুরু করিয়েছে। আমি প্রথমে মানা করেছিলাম, বলেছি একদম বিয়ের পর না হয় কথা বলবো, কিন্তু সে বলল এটা হয় নাকি? এই যুগে এসে কে কথা না বলে থাকে? নীলিমার সাথে কথা বলতে বলতে বুঝতে পারলাম আমি তাকে যতটা শান্তশিষ্ট ভেবেছিলাম সে ততটাও না। অনেক ফাজিল একটা মেয়ে, বারবার আমাকে কথার প্যাচে ফেলে দেয়, আর আমিও আটকে যাই। কিন্তু দিন শেষে অনেক কথা হলেও এখনও কেউ কাউকে সরাসরি কিছুই প্রকাশ করেনি। সব কিছু গোপন রেখেই সাধারণভাবে কথা বলি। মাঝে একবার দেখা করেছিলাম, তাও আসফির জোড়াজড়িতে। আমি তো লজ্জায় যেতেই চাইছিলাম না, কিন্তু যেতে হলো। আসফিকে অনেকবার বললাম সেও যেন যায় আমার সাথে, কিন্তু ফাজিলটা গেল না। বলে কি নাকি কাজ আছে। সবই আমাকে ফান্দে ফেলার ধান্দা। এই দুই বান্ধবী একরকম, একটার চেয়ে একটা কম না। অবশেষে অবসান ঘটল আমার সিঙ্গেল জীবনের। এখন থেকে আমিও বিবাহিতদের লিস্টে চলে আসলাম। যারা বিবাহিত তারা কিন্তু আমাকে স্বাগতম জানাতে ভুলবেন না। এক পা করে বাসার ঘরে প্রবেশ করলাম। ঢুকে দরজাটা লাগালাম। রুমে এসি চলছে, তারপরও ঘেমে একাকার। মনে হয় আমি একমাত্র পুরুষ যে এত নার্ভাস বিয়ে নিয়ে। নীলিমা ঘোমটা দিয়ে বিছানায় বসেছিল। আমাকে দেখে ধীরে ধীরে নেমে আসলো, কিন্তু ঘোমটাটা সরালো না। আমার কাছে এসে আমার পা ছুঁয়ে সালাম করলো। আরে এসব লাগবে না। এইটা নিয়ম। ও আচ্ছা। নীলিমা আবারও গিয়ে বিছানায় বসলো, আমিও গিয়ে বসলাম। তারপর কাঁপা কাঁপা হাতে তার ঘোমটাটা সরালাম। ঘোমটাটা সরাতেই যেন আমার চোখ স্থির হয়ে গেল। চোখ যেন সরাতেই ইচ্ছে করছে না। আমি অস্পষ্ট স্বরে বলে উঠলাম, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। নীলিমা আমার কথাতে ভীষণ লজ্জা পেল। তারপর চলল কিছুক্ষণ নীরবতা। তারপর আমি বলে উঠলাম, তুমি চাইলে চেঞ্জ করে নিতে পারো, এসব পরে থাকতে নিশ্চয়ই অস্বস্তি লাগছে। নীলিমা কেবল মাথা নাড়ল। তারপর ধীরে ধীরে নেমে
লাগেজ থেকে একটা শাড়ি নিয়ে আমাকে বলল, একটু বারান্দায় যাবেন, চেঞ্জ করব। হ্যাঁ নিশ্চয়ই। আমি উঠে বারান্দায় চলে আসলাম। এসে ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল। প্রথমে যাকে দেখে ভালো লাগলো, আজকে তাকেই পেলাম। এ যেন না চাইতেও সব পাওয়া। এসব ভাবতে ভাবতেই হঠাৎ ভেতর থেকে আওয়াজ আসলো, শেষ, ভেতরে আসতে পারেন। আমি ভেতরে গেলাম। নীলিমা একটা কালো রঙের সিল্কি শাড়ি পরেছে, ফর্সা শরীরে কালো মানাই বেশ। আমি যেন আবারও প্রেমে পড়ে গেলাম। আমাকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে নীলিমা বলল, এভাবে কি দেখছেন? দেখছি আসমানের চাঁদ জমিনে কিভাবে নেমে আসলো। বাব্বা, আপনি তো দেখছি কিছুটা হলেও রোমান্টিক আছেন। কিছুটা কেন হব, অনেকটাই আছি। তাই নাকি? আগে তো জানতাম না। আমি তো ভেবেছি আপনি আস্ত একটা আনরোম্যান্টিক হবেন। কেন কেন এমনটা কেন মনে হলো? তো আর কি করব? যেই ছেলে ঠিকমতো কথাই বলতে পারে না, আংটি পরাতে গেলে হাত কাঁপে, তাকে দেখে আর কি বলবো। ছেলেরাও যে এত লজ্জাশীল হয় সেটা আপনাকে না দেখলে বুঝতে পারতাম না। তা অবশ্য ঠিক। আসলে আমি মেয়েদের সাথে কথা বলতে খুব একটা কমফোর্টেবল ফিল করতাম না, কারণ আমি কোনো মেয়ের সাথেই কথা বলতাম না, যার কারণে এসব বিষয়ে খুব নার্ভাস লাগতো। তাই বলে এত? আগে যা হয়েছে তা বাদ, কিন্তু এখন যা হবে তাই সারা জীবন মনে রাখবে। মানে? মানে আমি রোমান্টিক নাকি আনরোমান্টিক সেটার প্রমাণই দিব আর কি। দেখুন, একদম উল্টোপাল্টা কিছু করার চিন্তা করবেন না বলে দিলাম। কেন? তুমি না বললে আমি আস্ত একটা আনরোমান্টিক? কিন্তু আমি তো তা না। আর সেটা প্রমাণ করার জন্য তো একটু উল্টাপাল্টা কিছু করতেই হবে, তাই না? আমি সেভাবে বলিনি। তুমি কিভাবে বলেছ সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। ঠিকই তো লুকিয়ে লুকিয়ে প্রেম করতে। মানে আমি আবার কার সাথে প্রেম করলাম আর কখন? কেন আমার সাথে? সরাসরি করনি তো কি হয়েছে? লুকিয়ে লুকিয়ে তো ঠিকই আমাকে দেখতে, কি তাই না? একদমই না, মিথ্যে। এটাই সত্য। কি ভেবেছ আমি কিছুই বুঝি না? সবই বুঝি, কিন্তু কখনো কিছু বলিনি। সবই যখন বুঝতেন তাহলে বলেননি কেন? কারণ আমি চেয়েছিলাম সব কিছু নিয়ম অনুযায়ী হোক। কারণ আমি কখনোই চাইতাম না আমার জন্য তোমার এবং আসফির কোনো ঝামেলা হোক, যার কারণে আমি কখনোই কিছু প্রকাশ করিনি। কিন্তু একদিন শুনতে পেলাম মা এবং আসফি তোমাকে নিয়ে কথা বলছে, মানে আমার সাথে তোমার বিয়ে নিয়ে। এটা শুনে আমি আরও নিশ্চিত হই যে না, আমার আর কিছু বলতে বা করতে হবে না। অবশেষে তাই হলো। আমার কিছুই বলা লাগলো না। একদিন আসফি এসে সোজা বলে গেল তোমার কথা। তারপরেই সব ঠিকঠাক হলো, আর আজ এত দূর। ওরে, আপনি তো দেখছি অনেক শেয়ানা। মানে সাপও মারবেন কিন্তু লাঠিও ভাঙবেন না। একদম তাই, আমার কিছুই করা লাগলো না। আর আমি শুধু শুধু এত চিন্তা করছিলাম। কিসের? কিসে আবার? আপনাকে নিয়ে। আপনি আমায় পছন্দ করবেন কি না, বিয়ে করবেন কি না, কিন্তু দেখা গেল কি আপনি আমার থেকেও আরও ফার্স্ট। তাই নাকি? তার মানে তুমিও আমাকে পছন্দ করতে? জানি না। বুঝেছি। কি বুঝেছেন? কিছু না। আরে হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছি। এই বলে পকেটে হাত দিয়ে একটা আংটির বক্স বের করলাম। এইটা তোমার জন্য। ও মা, আবার এসব কেন? কয়দিন আগেই তো একটা আংটি দিলেন, মানে এঙ্গেজমেন্টের সময়, তারপর বিয়েতেও। তাহলে এখন আবার কেন? আরে ওসব তো বাসায় সবাই মিলে দিয়েছে, কিন্তু এইটা আমি নিজে পছন্দ করে তোমার জন্য এনেছি। আমার তরফ থেকে তোমার জন্য বাসরাতের উপহার। এইটা বলে আমি ওকে পরিয়ে দিলাম। কেমন লেগেছে আংটিটা? ভালো, কিন্তু আমি ভাবছি অন্য কিছু। কি? আজকে আংটি পরাতে তো একদমই আপনার হাত কাঁপলো না। কারণ এখন তুমি আমার দলিল করা বউ,
তাই এখন একদমই নার্ভাস লাগছে না। অনেক সুন্দর হয়েছে আংটিটা, থ্যাংক ইউ। এত সুন্দর একটা উপহার দিলাম, এর বিনিময়ে শুধু থ্যাংক ইউ? তো আর কি দিব বলুন? আমি তো আপনার জন্য কিছু আনিনি। আচ্ছা, পরে আমি কিছু একটা উপহার দিব আপনাকে, কেমন? পরে না, আমার এখনই লাগবে। এখন? কিন্তু এখন আমি কিভাবে কি পাবো? কেন, তোমার কাছে আছে, আর তুমি চাইলে সেটা এখনই দিতে পারো। কি দিব? আমার কাছে তো তেমন কিছু নেই। কিস? নীলিমা আমার কথাতে ভীষণ লজ্জা পেল। কি হলো, দাও। এইটা তো তুমি দিতেই পারো। চুপ করুন ফাজিল, আপনার তো দেখছি একদমই লজ্জা শরম নেই। ওমা, বউয়ের কাছে আবার কিসের লজ্জা? দেখুন, সরুন, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। হুম, তা বললে তো হবে না, আমাকে আমার পাওনা বুঝিয়ে দাও। দেখুন, মোটেও ভালো হচ্ছে না কিন্তু। আমি নীলিমার দিকে এগোতে লাগলাম, আর নীলিমা পেছোতে লাগলো। হঠাৎ সে দেওয়ালে পিঠ ঠেকালো। আমি মুহূর্তেই তার গালে একটা কিস দিলাম। এইটা কি হলো? দেনা পাওনা পরিশোধ। তুমি তো শোধ করবে না, তাই স্বামী হিসেবে আমি সেটা শোধ করলাম। স্ত্রীর সকল সমস্যা দূর করা কিন্তু একজন স্বামীর দায়িত্ব। আপনি কিন্তু অনেক ফাজিল। তাই নাকি? তা এখন বলো, আমি রোমান্টিক নাকি আনরোমান্টিক? বদমাইশ একটা। যাক, বদমাস ডাক শুনতে পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের এক একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা যোগাবে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।